যারা জয়েন করেছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার, শোনা যাচ্ছে। বাকিরা জয়েন করুক, তারপর আমি শুরু করতেছি 5 মিনিট পর। ধন্যবাদ সবাইকে। আশা করতেছি এখন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। জি স্যার। আমরা ইন্টেন্সিটির ইকুয়েশন পর্যন্ত দেখেছিলাম অপটিক্সের। সেখানে ছোট দুইটা ম্যাথ আছে, যে ম্যাথ ছোট একটা ম্যাথমেটিক্যাল টার্মস আছে, সেটা শেষ করব। তারপরে আপনাদেরকে নিউটন স্প্রিং এর একটা লেকচার শিট আপলোড করা হয়েছে, রাইট? ওখানে জি স্যার। একটা কোশ্চেন বড় আর বাকি আছে 2-3টা হচ্ছে ছোট ছোট কোশ্চেন, একদমই ছোট ছোট কোশ্চেন। সেগুলোকে দেখে তারপরে আমরা থার্মোডাইনামিক্স এর দিকে অগ্রসর হব। সবার আগে আচ্ছা, আমরা ইন্টারফারেন্সের কোশ্চেনের i ইকুয়াল টু 4a স্কয়ার cos স্কয়ার ডেল্টা বাই 2 পর্যন্ত দেখেছিলাম, রাইট? এতটুকু পর্যন্ত আমাদের দেখা হয়েছিল। জি স্যার। জি স্যার। এখন আমাদের মূল যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে i ইকুয়াল টু এই যে 4a স্কয়ার cos স্কয়ার ডেল্টা বাই 2 আমরা যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশন থেকে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর ইকুয়েশনটা কিভাবে দাঁড়ায়? ম্যাক্সিমাম ভ্যালু হবে তখনই যখন আমাদের cos স্কয়ার ডেল্টা বাই 2 এর ফাংশনের মানটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এই cos স্কয়ারের মানটা ম্যাক্সিমাম কি মিনিমাম হবে সেটা কার উপর ডিপেন্ড করে? ডেল্টার উপর ডিপেন্ড করে থাকে। কার উপর ডিপেন্ড করে? ডেল্টা। এবার খেয়াল করেন,
আপনারা যদি cos স্কয়ার ডেল বাই 2, তার মানে আমার ডেল্টার জায়গায় আপনারা ভ্যালু বসাচ্ছেন। ডেল্টাতে যদি আমরা জানি cos এর মান ম্যাক্সিমাম হয় কত, 1। cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। 1 তাহলে যদি এখন এরকম হয়ে থাকে যে cos এর মান, ডেল্টার মান হচ্ছে 0, তাহলে ডেল্টা বাই 2 এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? 0 জি বসালে স্যার 0 হয়ে যাবে না? আচ্ছা, গেল। তারপরে যদি আমরা 2 পাই বসাই, 2 পাই বসাইলে নিচে থাকে একটা 2, উপরে থাকে আরেকটা 2, তাহলে 2 2 কাটাকাটি গেলে থাকে কত, শুধু পাই। কত থাকে, পাই। পাই 180 ডিগ্রি, 180 ডিগ্রির মান কত, -1। কিন্তু স্কয়ার হওয়ার কারণে সেটা কত হয়ে যাবে, +1 হয়ে যাবে। cos স্কয়ার তো ভ্যালুটা কি, cos স্কয়ার না? cos স্কয়ার। জি স্যার তাহলে এইবারে এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের কাছে 1। কত আসবে, 1 1 1 আসবে। ঠিক তেমনি করে 2 ইন্টু 2 পাই দেওয়া আছে, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে 2 ইন্টু 2 পাই, এটা হচ্ছে 360 এর দ্বিগুণ। কিন্তু নিচে আছে 2, ওই 2 এর সাথে ওই 2 কাটাকাটি গেলে থাকে কত, শুধু 2 পাই। 2 পাই মানে কত, 360। 360 ডিগ্রিতে ভ্যালু কত, 360 ডিগ্রিতে ভ্যালু হচ্ছে সরাসরি 1। কত, 1। তাই আমরা যতগুলা ভ্যালু বসাচ্ছি সবগুলাতে cos স্কয়ার ডেল্টা বাই 2 এর মান কত আসতেছে আমাদের, 1 করে আসতেছে। 1 ক্লিয়ার? আচ্ছা, জি স্যার এটা যেহেতু ক্লিয়ার হয়ে গিয়েছে, এবার আমরা একটা জিনিস একটু দেখতে চাই, সেটা হচ্ছে আমরা দেখতে চাই এবার পাথ ডিফারেন্স, পেজ ডিফারেন্সের ভিতরে কি সম্পর্কগুলো রয়েছে। না আমাদের পাথ ডিফারেন্স যা হইলো, পেজ ডিফারেন্স কি তাই মানে ফেজ ডিফারেন্স কি পাথ ডিফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, কিভাবে ডিপেন্ড করতেছে, চলেন সেটা একটু আমরা দেখে আসি। সেটা দেখার জন্য স্যার সবার পাথ ডিফারেন্স তো পথ পার্থক্য না? পাথ হচ্ছে, হ্যাঁ পাথ হচ্ছে পাথ পার্থক্য, আর ফেজ ডিফারেন্স হচ্ছে আপনার দশা পার্থক্য। আচ্ছা, আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ে আসছিলাম, সূত্রটা কি মনে আছে, পাথ আর ফেজ ডিফারেন্সের মধ্যে রিলেশনশিপের? সেখানে কি বলা হয়তো, বলেন তো দেখি। পেজ ডিফারেন্স সমান সমান So কত? sigma equal 2 pi by lambda into পথ পার্থক্য বাই x এটা সিগমা, দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। হ্যাঁ দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা পাথ পার্থক্য, পাথ ডিফারেন্স, তাই না? তাহলে এই পাথ জি স্যার। ডিফারেন্সটুকু হচ্ছে আমাদের বের করব, আমরা অ্যাকচুয়ালি পাথ ডিফারেন্সটুকু বের করতে চাচ্ছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটু আগে লিখে নেই। সবগুলো কি বাড়ি চলে গেছে, জি তাই না? স্যার ভাই ছুটিতে স্যার বাড়িতে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে? মানে স্যার আমি জাহিন আব্দুল্লাহ, রোল 38। আচ্ছা, যাক, ঘুম ভাঙছে? বগুড়াতে কথা বলতেছে স্যার জি স্যার। যাক, ঘুম ভাঙছে তাইলেই হবে। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুগুলো দেখলাম, কার কার জন্য দেখলাম, আমরা ভ্যালু দেখছি জিরোর জন্য দেখছি, তারপরে কতর জন্য পেয়েছিলাম আমরা, ফেজ 1 ডিফারেন্সের ম্যাক্সিমাম পেয়েছিলাম কার কার জন্য, জিরো। 0 তারপরে 1 পেয়েছি হচ্ছে আমরা 2 পাই, 2 পাই আর একটা হলো 2 ইনটু 2 পাই ঠিক আছে 2 পাই। তারপরটা পেলাম হচ্ছে আমরা 2 ইন্টু 2 পাই।
তারপর ডট 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 n তারপর পাই কত, তাহলে তার মানে হইতেছে 3 ইনটু n 3, তো আমাদের আলটিমেটলি একই জিনিসই আসবে। এভাবে জি স্যার ডট 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 করতে করতে আমরা গিয়ে পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে n ব্র্যাকেট 2 পাই। তার মানে n ইন্টিজার n টাইম মাল্টিপ্লায়ার অফ 2 পাই। আমাদের সূত্রটা কি, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু পার্ট ডিফারেন্স। তাহলে আমরা এখন বের করব কি, আমরা এবার সত্য দেখতে চাচ্ছি, এটা আমরা মেইনলি যেটা দেখতে চাচ্ছি সেটা আমরা আগে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের এই যে ফেজ ডিফারেন্স গুলো বসাচ্ছি যার জন্য ম্যাক্সিমাম আসতেছে, সেগুলোর জন্য আমাদের পার্ট ডিফারেন্সের শর্তটা কি দাঁড়াচ্ছে। এখন খেয়াল করেন, ফেজ ডিফারেন্স আপনি যদি 0 বসান তাহলে আপনার পার্ট ডিফারেন্স কত আসবে, হিসাব করেন তো এখান থেকে। তো জিরোই আসবে আসবে। হ্যাঁ, যখন 0 হবে তখন তার মানে হইতেছে কত, তার মানে হইতেছে আমাদের x ইকুয়াল টু হচ্ছে কত আসবে, x ইকুয়াল টু 0 আসবে প্রথম শর্ততে। জি স্যার গেল, x ইকুয়াল টু 0 আমাদের আসে প্রথমটাতে গেল। এবার আসেন আপনার পার্ট ডিফারেন্স আবার বের করবেন আপনি কখন, যখন আপনার ভ্যালুটা হচ্ছে কত 2 পাই। এখন দেখেন লেফটে ফেজ ডিফারেন্সের এখানে আপনি 2 পাই বসালেন, রাইটে 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে কত পার্ট ডিফারেন্স। তাহলে 2 পাই দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়, থাকে কত 1 থাকে। তাহলে আমার পার্ট ডিফারেন্সের ভ্যালু কত আসবে, শুধুমাত্র কত আসবে, ল্যামডা আসবে, ল্যামডা স্যার। হ্যাঁ ল্যামডা আসবে। তাহলে আমার কাছে ইকুয়েশন আসবে x ইকুয়াল টু ওয়েভলেন্থ ল্যামডা। ঠিক, তাহলে এবার যদি আমি 2 ইন্টু 2 পাই বসাই তাহলে আমার এবার আসবে কত, এবার আসবে হচ্ছে 2 ল্যামডা। ঠিক কিনা, হিসাব করেন তো। 2 ইন্টু 2 পাই লেফটে বসাই দিয়েছেন ফেজ ডিফারেন্সে, তাহলে 2 পাই কাটাকাটি চলে গেল, জি স্যার, থাকলো টু কত, ল্যামডা। থেকে গেল। এবার টু ল্যামডা ল্যামডা স্যার জি স্যার ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেলে কত আসবে, 2 ল্যামডা। তাহলে জি n স্যার n ইন্টু 2 পাই বসালে তাহলে কত আসবে, n ল্যামডা বসবে। জি স্যার তাহলে আমরা যদি এবার আমাদের ওই শর্তটার দিকে যদি একটু চোখ দেই, ফুলফিল করা শর্তগুলো কি, ভিতরে কি কি জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন দেখানো আছে, when phase difference 0 2 পাই 2 ইন্টু 2 পাই n ইন্টু n 2 পাই, পার্ট ডিফারেন্সের পরিমাণ হয় x ইকুয়াল টু 0 ল্যামডা 2 পাই n পাই, এবং সেই সময় আমাদের ইন্টেন্সিটির মান কত, i ইকুয়াল টু 4a স্কয়ার, কারণ cos স্কয়ার ডেল্টা বাই 2 এর মান কত 1। তাহলে সরি, আমি যেটা বলতে পারি ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম যখন ফেজ ডিফারেন্সের মানটুকু 2 পাই এর হোল নাম্বারের মাল্টিপল, তখন আবার পার্ট ডিফারেন্সের পরিমাণ ম্যাক্সিমাম হয় যখন হোল নাম্বারের মাল্টিপল হয়ে থাকে কে, ওয়েভলেন্থ। মানে 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, পূর্ণ সংখ্যা বলতে কত, 0 1 2 3 4 5 6 7, এভাবে যদি গুণিতক হয়ে থাকে কার, ফেজ ডিফারেন্সের জন্য, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আবার পার্ট ডিফারেন্সের ক্ষেত্রেও যদি আমরা হোল নাম্বারের n ইন্টিজার করে পেয়ে থাকি, মানে 0 1 2 3 4 করে পেয়ে থাকি, তাহলে আমরা কিসের মান পাবো, ওয়েভলেন্থের মানটুকু পেয়ে যাব। দিস ইজ দ্য স্পেশাল কেস। সেম অ্যাজ যখন আমরা মিনিমাম পাবো, মিনিমামের ক্ষেত্রে হচ্ছে শর্ত কত, অড মাল্টিপল হতে হবে, পাই 3 পাই, এভাবে করে 2n প্লাস 1 ইন্টু পাই। আমরা যদি ভ্যালুগুলো বসায় দেখি, এগুলো আপনার cos স্কয়ার ডেল এর জন্য বসান, অড ইন্টিজারের জন্য আপনার মিনিমাম ভ্যালু কত হবে, আমাদের মিনিমাম ভ্যালু হইতে হবে 0, মিনিমাম ভ্যালু হইতে হবে কত 0, মানে cos স্কয়ার ডেল্টা বাই 2 এর মান কোনটাতে কোনটাতে 0 হয়, পাইতে 0 হবে, 3 পাই বাই 3 পাইতে কত আসবে, এইভাবে যদি আপনারা বসান, বসাইলে আপনারা ভ্যালুগুলো পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম কন্ডিশন। এখন আপনাদের লেকচার শিটে এই ডায়াগ্রামটা দিতে আমি ভুলে গিয়েছি, ঠিক না, এই ডায়াগ্রামটা কি আছে আপনাদের শিটে, নাই। ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি
যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা ব্রাইট পয়েন্ট আমাদের যেটা হয় সেটা হচ্ছে কত 4a² আর আমাদের ডার্ক পয়েন্টের জন্য হচ্ছে কত 0 এবং অ্যাকর্ডিং টু দা এনার্জি কনজারভেশন ল অনুসারে আমরা কোনোভাবে হচ্ছে এনার্জিকে কি করতে পারি না ডিস্ট্রয় করতে পারি না কি করতে পারি না ডিস্ট্রয় করতে পারি না তাহলে আমরা করতে পারি কি আমরা শুধুমাত্র এনার্জিটাকে ট্রান্সফার করতে পারি কোত্থেকে মিনিমাম ইন্টেন্সিটির পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির পয়েন্টে ট্রান্সফার করতে পারি হিসাব অনুযায়ী বা দুটা ব্রাইট পয়েন্টের জন্য আমাদের হওয়ার কথা ইন্টেন্সিটির পরিমাণ 2a², কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটার পরিবার আসতেছে কত আমাদের কাছে 4a²। হ্যাঁ, যদি আমরা ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ভ্যালুটা 0 থেকে শুরু করে 4a² পর্যন্ত ভ্যারি করে থাকে। তাহলে যদি এভারেজ বের করতে যাই, এভারেজে আমাদের ভ্যালুটা কত আসতে পারে 2a² আসতে পারে। এভারেজে আমরা ইন্টেন্সিটি কত পেতে পারি 2a² পেতে পারি। এখন এটা অ্যাকচুয়ালি 2a² পাওয়া সম্ভব হয় যদি which will be present in the absence of the interference phenomena due to the two wave, মানে যদি আমাদের ইন্টারফারেন্স ফিনোমেনন ছাড়া যদি আমরা দেখতে চাই দুটো ওয়েভকে সুপারইম্পোজ, তখন আমরা এটার পরিমাণ পাবো কত 2a² পাবো। এবং এই গ্রাফগুলোতে যদি খেয়াল করে দেখেন কি কি যে আছে, ম্যাক্সিমাম পয়েন্ট যেগুলো আছে 2a², 0, 2π, 4π, 6π, এই জায়গাগুলোতে টপ পজিশনে আছে। আবার দেখেন 3π, 0, 5πতে 3π, π, 5π এগুলোতে কত আছে 0তে আছে। তার মানে একদম ম্যাক্সিমামে থাকে, আবার ম্যাক্সিমাম থেকে সে সম্পূর্ণরূপে মিনিমামে নেমে যায়। দিস ইজ দ্য ফিনোমেনন অ্যাকচুয়ালি। এরপরে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের ওই যে এক্স ইকুয়াল, আপনারা যে ফ্রিঞ্জ ওয়াইড বের করা শিখলেন, এক্স ইকুয়াল টু ল্যামডা d/d, সেখানকার ম্যাথ এটা। এখানে আমাদের কাছে ফ্রিঞ্জ প্যাটার্নের পরিমাণের কথাটুকু উল্লেখ করা আছে, বলা আছে লাইট, সোডিয়াম লাইট, light from a sodium vapor lamp form an interference pattern on a screen 0.8 from a pair of slit, একটা স্লিট থেকে 0.8 মিটার দূরে থাকে। স্ক্রিনের ইন্টারফারেন্স প্যাটার্নটা মানে স্ক্রিনের দূরত্ব স্লিট থেকে 0.8 মিটার এপার্ট, এবং ব্রাইট ফ্রিঞ্জেস আর ইন প্যাটার্ন অফ 0.35 সেন্টিমিটার। তার মানে প্রথমটা হচ্ছে বড় হাতের ডি এর দূরত্ব, পরেরটা হচ্ছে ফ্রিঞ্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো ফ্রিঞ্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি এক্স এর মান দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে কি হোয়াট ইজ দ্য স্লিট সেপারেশন। স্লিট সেপারেশন মানে স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তার মানে আমরা কিসের মান বের করব, ছোট হাতের ডি এর মানটুকু বের করব। সূত্র কি আমাদের সূত্র হচ্ছে x ইকুয়াল টু ল্যামডা d/d, সেখান থেকে আমরা d ইকুয়াল টু ল্যামডা d/d x, সোডিয়াম লাইটের ওয়েভলেন্থের পরিমাণটুকু আইদার মুখস্থ করে নিতে হবে ভ্যাপর লাইটের জন্য, অথবা পরীক্ষার আপনাদের সুবিধার্থে কোশ্চেনে দেওয়া থাকবে। সেটা কত 589 ন্যানোমিটার, তার মানে হচ্ছে কত 10⁻⁻⁹ মিটার। ক্লিয়ার? ভ্যালুটাকে বসায় দেন, আপনারা আনসার করলে সেম ভ্যালুই পাবেন। আচ্ছা স্যার, এখানে যে ওয়েভলেন্থের সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ ল্যামডার মানটা কি দেওয়া থাকবে না স্যার? আমি ওইটাই তো বললাম একটু আগে যে জি স্যার, মানে আইদার দেওয়া থাকবে আর নয়তো আপনাকে মেমোরাইজ করে নিতে হবে সোডিয়াম লাইটের ভ্যাপর লাইটেরটা। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। এই শীটে আর কিছু নেই। থ্যাংক ইউ। এটা আপনাদেরকে পরবর্তীতে দেওয়া হয়েছে তাই না? জি স্যার। এখান থেকে আমরা যে যে জিনিসগুলো দেখবো, এখান থেকে আমরা এই রেডিয়া অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ দেখবো, ডিফ্রাকশন টাইপস, ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্সের মধ্যবর্তী ডিফারেন্স,
পোলারাইজেশনের ভিতর থেকে হচ্ছে আপনাদের বিস্ট্রাস ল আর হচ্ছে ম্যালাস ল। প্রথমে নিউট্রন স্ট্রিং নিয়ে যেটা বলা হয়েছে, আচ্ছা আইডি 19 নিশান কি আছেন? জি স্যার। আচ্ছা নিশান শুনেন, জি স্যার। আগামী রবিবার যদি ফিজিক্যাল ক্লাস হয় জি স্যার। তাহলে আপনি কত A1 এর না ল্যাব করেন? আমার কাছে ল্যাব করেন কত A1 না A2 করে? A1 করে তাই না? A1 স্যার। জি স্যার A1 করে। আচ্ছা, তাহলে আগামী রবিবার দুপুর 2টা থেকে 5টা আপনাদের ল্যাব ক্লাস হবে একটা। জি স্যার দিতে পারেন, কারণ ওই টাইমে ফ্রি থাকি সবাই। হ্যাঁ আমি 12:30টায় ক্লাস আপনাদের রুটিন আছে আমার কাছে, আমি দেখেছি। জি স্যার। এটা হচ্ছে ওই যে আমি অসুস্থতার জন্য যে ল্যাবটা মিস গিয়েছে সেইটা। ওকে স্যার। ঠিক আছে, আপনার A1 গ্রুপ মেম্বারদেরকে সবাইকে জানিয়ে দেবেন। যদি অন্য কোনো কারণবশত আমরা নিতে না পারি সেটা আমি আপনাদেরকে ওই দিন জানিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এবার আমরা দেখি নিউট্রন স্ট্রিং কাকে বলা হয়ে থাকে। নিউট্রন স্ট্রিং হচ্ছে কি, এটা এক ধরনের এই যে উপর দেখবেন যে এক্সাম্পল অফ দ্য ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেস, মানে ইকুয়াল থিকনেসের যেই ফ্রিঞ্জ হতে পারে সেটার একটা এক্সাম্পল। এটা কখন ফর্ম হবে বা কিভাবে ফর্ম হবে? এটা ফর্ম হবে যদি একটা প্লেন ও কনভেক্স লেন্স যার রেডিয়াস অফ কার্ভেচার অনেক বেশি থাকবে সেটাকে যদি কোনো একটা গ্লাসের প্লেটের উপরে রাখা হয় এবং এক ধরনের মনোক্রোমেটিক লাইট যদি উপর থেকে তার উপর ফালানো হয়, তাহলে ওই একটা থিন এয়ার ফিল্ম অফ ইকুয়াল থিকনেস পয়েন্ট অফ কন্টাক্ট অফ লেন্স এবং গ্লাস প্লেটের যেই কাছাকাছি জায়গা সেখান থেকে ক্রিয়েট হয়ে থাকে, সেটাকেই বলা হয় হচ্ছে আমাদের নিউটন স্ট্রিং। জাস্ট অনেকটা এরকম সেটআপ আপনি দেখতে পাচ্ছেন, প্লেন ও কনভেক্স লেন্স, একটা প্লেন ও গ্লাস প্লেট থাকে, এদের দুজনের কন্টাক্টের এরিয়া হচ্ছে এই জায়গাটুকু, এখানটুকুতেই আমাদের এয়ার ফিল্ম তৈরি হয়। কি তৈরি হয়? এয়ার ফিল্ম তৈরি হয়। এই এয়ার ফিল্ম থেকে লাইট রেটা রিফ্লেক্টেড হয়ে এই টেলিস্কোপের মাধ্যমে যখন চোখে এসে পড়ে তখন আমরা সেখানে কি দেখতে পাই? আমরা নিউট্রনসের যে রিং গুলো আছে রিং গুলো আমরা দেখতে পাই। সেটা আবার কিভাবে রিফ্লেক্টেড হয়? এই যেমন এই যে এইভাবে একটা সি লে থেকে একটা লাইট রে এসে পড়তেছে, পড়ার পরে একটা এখান থেকে রিফ্লেক্টেড হচ্ছে, আর একটা আলো এইটাকে পাস করে এয়ার ফিল্টারকে পাস করে এই পয়েন্টে, সেই যে পয়েন্ট থেকে আবার সে কি হচ্ছে? রিফ্লেক্টেড হচ্ছে। এরা দুজন মিলিতভাবে ইন্টারফেয়ার করলে গ্লাস এবং এয়ার থেকে রিফ্লেক্টেড হওয়ার মাধ্যমে আমাদের চোখে গিয়ে পৌঁছালে আমরা, আপনারা যখন ল্যাবে দেখবেন, আমি জানি না কোনো গ্রুপ দেখেছেন কিনা, A1 এখনো দেখেন, এটা কনফার্ম, A2 দেখেছে কিনা জানি না, এই ধরনের সার্কুলার রিং তৈরি হয় অথবা এরকম রিং তৈরি হয়। যদিও ওগুলো দেখতে হয় আমাদের ল্যাবে যেগুলো হয় সেগুলোর ভিতরে দেখতে হচ্ছে কালো আর হচ্ছে হলুদ, মানে যেটা এখানে আপনি গোলাপি দেখতে পাচ্ছেন ওইটা হয় আমাদের কালো, আর যেটা আপনি সাদা দেখতে পাচ্ছেন ওটা থাকে হচ্ছে আমাদের হলুদ অংশটুকু। এখন এইখানে আমাদের এই ব্রাইট এবং ডার্ক, মানে আমরা সাদা এবং কালো অঞ্চলের শর্তগুলো আছে, সেই শর্তের ভিতরে এটা একটা শর্ত ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার জন্য, 2t equal to twice m plus 1 lambda by 2, টিটা হচ্ছে এখানে থিকনেস, আর এখানে 2t equal to m lambda দেওয়া আছে। আমাদের মূল আলোচনার বিষয় থাকবে এই কোশ্চেনটাতে, অ্যাকচুয়ালি রেডিয়াস অফ দ্য ডার্ক ফ্রিঞ্জেস। আমরা ডার্ক ফ্রিঞ্জের রেডিয়াসটুকু বের করতে চাচ্ছি। প্রথমত ধরে নিচ্ছি এই যে এম থেকে এই ও পর্যন্ত আমাদের তো প্লেন ও কনভেক্সন এখানে আছে, এম থেকে হচ্ছে কি, এমটা কিছু কি তার একটা সেন্টার বা রেডিয়াসের একটা পয়েন্ট ধরে নেওয়া হচ্ছে। এম থেকে ও পর্যন্ত আমাদের লেন্সের রেডিয়াস হচ্ছে কত? আর। এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই কিউ পয়েন্টটাতে একটা কি তৈরি হয়েছে? আমাদের ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে। কিউ পয়েন্টে আমাদের ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তাহলে এই ও থেকে
কিউ এর দূরত্ব হচ্ছে কত, আর এম। তাহলে ও থেকে দূরত্ব যদি হয় তার মানে এই এম থেকে পি বিন্দুর দূরত্ব সেম, আর এম। আচ্ছা, কিন্তু এই খেয়াল করে দেখবেন এই অংশটুকুতে এই জায়গাটুকু কিন্তু ফাঁকা, এইটুকুর ভিতরে কিন্তু কোনো লেন্স নেই, পুরোটাই ফাঁকা। তাহলে এই যে থিকনেস কত, এই জায়গাটুকুর থিকনেস হচ্ছে আমাদের টি। এখন আমরা যদি ভালো মতো খেয়াল করি, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে আছে। সবাই যদি একটু ভালো করে যদি খেয়াল করি আমরা জি কি স্যার। দেখতে পারবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পারবো। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভাঙাইলে লেখা যায় পিএম স্কোয়ার ইকুয়াল টু পিএন স্কোয়ার প্লাস এমএন এমএন স্কয়ার। স্কোয়ার। পিএম এর মান কত, পিএম এর মান রেডিয়াস আর যেটা থাকবে সেটা সমানই হবে, কারণ কি পুরোটা এভাবে সার্কুলারলি যাচ্ছে না। জি স্যার। তাহলে এই এই বিন্দু থেকে ওইটা কি তার রেডিয়াসের সমানই দূরত্ব। তাহলে আর স্কোয়ার দিলাম, তারপর টুকু কত, পিএন স্কোয়ার। পিএন স্কোয়ারে কি বলা হয়েছে, পিএন। পিএন মানে হচ্ছে এই RM পয়েন্ট থেকে এন পর্যন্ত, তার মানে এটা অ্যাকচুয়ালি কত, কিউএম এর দূরত্ব সমান, তার মানে আর এম স্কোয়ার। জি স্যার। পরেরটা কি দেওয়া, এমএন। এমএন। এমএন টুকু হচ্ছে কোনটা, এই এম পয়েন্ট থেকে এত, তো এমএন এর দূরত্ব নাই আমাদের কাছে, কিন্তু আমরা এম ওর দূরত্ব পুরোটা জানি। জি স্যার। এই আর প্লাস এম ও, এম ও থেকে যদি আমরা এনওটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা কার মান পাবো, এমএন এর মান পাবো। জি স্যার। তার মানে আসবে কত, আর মাইনাস টি ভ্যালুটা। তাহলে এবার পিথাগোরাসের উপরে কি আসবে, স্কোয়ার যেতে আছে, তাহলে সেই অনুযায়ী কত হবে, আর মাইনাস টি হোল স্কোয়ার হয়ে যাবে। কত হবে, আর মাইনাস টি হোল হোল স্কয়ার। স্কোয়ার। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভ্যালুগুলোকে সিম্পলিফাই করতে হবে। আর এম স্কোয়ার সূত্র ভাঙান, তারপরে আসবে কত, টু আর টি মাইনাস টি স্কোয়ার। এবার যেহেতু আর এর মান টি এর মান অপেক্ষা অনেক বড়, আবারও বলছি আর এর মান টি এর মান অপেক্ষা অনেক বেশি বড়, সেই জন্য টি স্কোয়ারের যে ভ্যালুটা আসে এটা অ্যাকচুয়ালি খুবই ছোট, তো ওইটার মান নেগলেক্ট করা যায় কার সাপেক্ষে, টু আর টির সাপেক্ষে। আমরা তো সূত্র ভাঙাচ্ছি, আপনি এখানে সূত্র ভাঙাবেন, এই লাইনটুকু পরে হচ্ছে সূত্র ভাঙাবেন। সূত্র ভাঙাইলে কি আসবে, দুই পাশে আর স্কোয়ার আসবে, আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে কে, আর এম স্কোয়ার থাকবে, টু আর টি থাকবে এবং টি স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে ওখান থেকে আপনারা আবার যদি টি স্কোয়ার বাদ দিয়ে দেন তাহলে থাকে কত, আর এম স্কোয়ার ইকুয়াল টু টু আর টি থাকবে। এখন কিউ পয়েন্ট আমাদের কি ডার্ক না ব্রাইট, আমরা বলতেছি ডার্ক। তাহলে ডার্কের শর্ত হচ্ছে টু টি ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে এখানে যে টু টি আছে আমার ওই আগের ইকুয়েশনটা 15.39 যেটা আর এম স্কোয়ার ইকুয়াল টু টু আর টি লিখছি, সেখানেও টু টি আছে। ওই টু টি এর জায়গায় আমরা কত বসাইতে পারি, এম ল্যামডা বসাইতে পারি। তাহলে আমার ইকুয়েশন কত আসবে, আর এম স্কোয়ার ইকুয়াল টু এম ল্যামডা আর। এবার স্কোয়ার রুট করে দেন, তাহলে আসবে কত, রুট ওভার এম ল্যামডা আর। এম এর মান স্যার এখানে একটা জিনিস একটু বুঝুন, 2t ইকুয়াল টু m ল্যামডাটা। টু টি ইকুয়াল টু এম ল্যামডা, এই যে এখানে কন্ডিশনে দেওয়া আছে, এই যে ফর ডার্ক ফ্রিঞ্জ টু টি ইকুয়াল টু এম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন। এখন এখানে আমাদের আসলো কত, আর এম ইকুয়াল টু রুট ওভার এম ল্যামডা আর। এম এর মানটা কি আমাদের, এম হচ্ছে আমাদের নাম্বার অফ ফ্রিঞ্জেস, 1 2 3, এভাবে আমরা এম নাম্বার অফ ফ্রিঞ্জ গুলোর জন্য কাজ করতেছি। তাহলে এই এম এর মানগুলো বসায় দেই, একবার এম এর জায়গায় কত বসাতে পারবো, 1, আবার বসাতে পারবো কত, 2, আবার বসাতে পারবো কত, 3। তাহলে r1 is proportional to root over 1, r2 is also proportional to root over 2, r3 is proportional to root over 3। তার মানে অ্যাকচুয়ালি রিং নাম্বার গুলো যদি বাদ দেই তাহলে বাকিটা কি দাঁড়াচ্ছে, কার সাথে প্রপোর্শনাল আকারে থাকতেছে, ওয়েভ লেন্থের সাথে প্রপোর্শনাল আকারে থাকতেছে। আমাদের রেডিয়াসও চেঞ্জ হতে পারে, কিন্তু সোডিয়াম লাইটটা কি থাকবে, থাকবে ফিক্স থাকবে। বলা হয় the radius of the nth dark ring is proportional to under root of wavelength, এটাই কোশ্চেনে থাকবে। so that the radius of the
dark ring is proportional to the root of wavelength. This is the proof. এই প্রুফটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আপনাদের সিটি কবে দিছিলাম? মঙ্গলবারে। জি স্যার, সিটিটা স্যার একবারে এতে নিয়েন, সশরীরে নিয়েন, এখন আর নিয়েন না। সিটি তো সরাসরিই হবে, সিটি কি অনলাইনে হবে নাকি? না স্যার, সিটি স্যার আজকে না, আগামী মঙ্গলবারই দিছিলেন স্যার ডেট। হ্যাঁ, এটা জানে আছে, আগামী মঙ্গলবারে দেওয়া আছে। আপনাদের সিটি পরীক্ষা অনলাইন ইয়েতেই হবে, ফিজিক্যালি হবে, ডোন্ট ওয়ারি। জি স্যার। কি ফ্লুইড নিয়ে প্রশ্ন আছে আপনার? এ কি কয় আমি কিছু বুঝি না। হ্যাঁ, ফ্লুইডস ইন মোশন নিয়ে প্রশ্ন থাকলে যদি রবিবারে ইউনিভার্সিটি ওপেন হয়, রবিবারে কোশ্চেনটা দেখাই নিয়েন। হ্যাঁ, ফ্লুইড মোশনের ডেফিনেশন দেখেন, ফ্লুইড মোশনের ডেফিনেশনটা একটু খোঁজেন। সব তো দিয়ে দিছি, একটা খোঁজেন, পাবেন পাবেন পাবেন, আছে আছে পাবেন। একটু ট্রাই করেন, পাবেন। ঠান্ডা মাথায় একটু ট্রাই করেন, পাবেন। পাবেন না এমন কিছু না, ঠিক আছে? স্যার ভার্সিটি কি স্যার আসলেই ইলেকট্রিসিটির জন্য এতদিন বন্ধ দিয়ে দিল স্যার? জি, শুধু ইলেকট্রিসিটির জন্য এতদিন অফ দিয়ে দিল স্যার? হ্যাঁ, আর তো কোনো কারণ নাই, আর কি কারণ আছে? হ্যাঁ সেটাই শুনতেছি। কেন, আর কিছু শুনছেন নাকি? না না স্যার, স্যার, কিছু শুনি নাই, পানি স্যার ইলেকট্রিসিটির বেরই করে জন্য। নাই স্যার, পানি বের করছে স্যার গতকালকে। হ্যাঁ হয়তো বা, আমি সেটা জানি না, এক্সাক্ট অবস্থা জানি না। স্যার বেসমেন্ট ফোন পানির তলায় স্যার। বৃষ্টি হয়েছে না অনেক ওই দিন? কারেন্ট বিল মনে হয় দেয়নি স্যার। হ্যাঁ, বুঝি নাই নিশান। বললাম স্যার কারেন্ট বিল দেয়নি মনে হয়। না না না, কারেন্ট বিলের ইস্যু না। কারেন্ট বিলের ইস্যু না, আপনার বেসমেন্ট যদি পানির নিচে থাকে আপনি ইলেকট্রিসিটি কানেকশন পাবেন না তো। ইলেকট্রিক্যাল সব কিছু তো নিচে বেসমেন্টে, কিভাবে পাবেন? আবার আরএস তো ঠিক আছে, তাহলে একই একই ইয়ার আন্ডারে দুইটা জায়গায় আলাদা আলাদা রুলস হয়, একটার বিল পে করবে আরেকটা করবে না, এগুলো কি কথাবার্তা বলে? স্যার শনিবারে আরেকটা বৃষ্টি হবে। আচ্ছা দেখা যাক, শনিবারে আরেকটা শনি শনিবারে আরেকটা বৃষ্টি হোক, কোনো সমস্যা নাই, প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের যেটা আলোচনা আছে সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন হচ্ছে কি অ্যাকচুয়ালি bending of the light into the geometrical shadow area when it passes along the edge of a sharp obstacle or going through a narrow slit. কোন একটা ন্যারো স্লিটের ভিতর দিয়ে যখন পাস করে যাবে, সে তার জিওমেট্রিক্যাল শ্যাডো এরিয়াতে বেঁকে যাওয়ার যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিফ্র্যাকশন বলে থাকি। এখন এই ডিফ্র্যাকশনটা দুই ধরনের টাইপের হয়ে থাকে, একটা হয়ে থাকে ফ্রেসনেল ডিফ্র্যাকশন, আর একটা হয় হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন। ফ্রেসনেল ক্লাস ডিফ্র্যাকশন হচ্ছে যদি ডেফিনেট বা ফাইনাইট কোনো ডিস্টেন্সে অবস্থান করে থাকে কে, স্লিট এবং সোর্স এবং স্ক্রিন, মানে সোর্স এবং স্ক্রিনের মধ্যবর্তী দূরত্ব যদি সসীম দূরত্ব হয়ে থাকে বা জানা দূরত্ব হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ফ্রেসনেল ডিফ্র্যাকশন। আর সোর্স এবং স্ক্রিনের মধ্যবর্তী দূরত্ব যদি ইনফাইনাইট ডিস্টেন্স হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ফ্রনহফার ডিফ্র্যাকশন। এবার আমরা যেটা দেখতে চাইবো সেখানে হচ্ছে যে আমাদের ডিফ্র্যাকশনেও ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়, ফ্রিঞ্জেস তৈরি হয়, ব্রাইট এবং ডার্ক। কিন্তু ওইটার ক্ষেত্রে আবার হচ্ছে কি সেন্ট্রালে একটা ম্যাক্সিমা তৈরি হবে, বাকিগুলো আস্তে আস্তে ডাই আউট হয়ে যাবে।
তার মানে শুধুমাত্র কেন্দ্রে উজ্জ্বলতার পরিমাণটুকু বেশি থাকে, বাকিগুলোতে উজ্জ্বলতার পরিমাণ আস্তে আস্তে কমে যায়। তো যেটা ডিফারেন্সের ভিতরে দেখেন প্রথমে দেওয়া আছে ডিউ টু দ্য সুপারপজিশন অফ দ্য সেকেন্ডারি ওয়েভলেট from two different wavefront produced by the two coherent sources এক। তারপরটা কি দেওয়া আছে, it is due to the superposition of the secondary wavelet emitted from the various point of the same wavefront. Fringes are equally spaced, fringes are unequally spaced. ফ্রিঞ্জ গুলোর মধ্যবর্তী দূরত্ব ইন্টারফারেন্সে সমান দূরত্ব থাকে, আর ডিফ্রাকশনে সমান দূরত্ব থাকে না। ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, দুইটা কোহেরেন্ট সোর্সের ওয়েভলেট গুলোর মধ্যে সুপারপজিশনের জন্য হয়ে থাকে, আর ডিফ্রাকশন হচ্ছে একটা মাত্র ওয়েভ ফ্রন্টের থেকে যেই সেকেন্ডারি ওয়েভলেট গুলো তৈরি হয় তাদের ভিতরে হয়। মানে ইন্টারফারেন্স আমাদের দুইটা ওয়েভ লাগে, ডিফ্রাকশন আমাদের একটা ওয়েভে কাজ হয়ে যায়। ব্রাইট ফ্রিঞ্জ গুলো সেম ইন্টেন্সিটির হয়ে থাকে, ব্রাইট ফ্রিঞ্জ গুলো সব জায়গায়। তার মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পরে যদি আপনি সেন্ট্রালে না দেখে যদি আপনি যদি আরো পরে দূরত্ব যদি কোনো জায়গায় ব্রাইট ফ্রিঞ্জে যদি দেখেন, তার ফ্রিঞ্জের যে ইন্টেন্সিটি সেটা সেম থাকবে। আর ডিফ্রাকশনের ক্ষেত্রে হচ্ছে ইন্টেন্সিটি র্যাপিডলি ফল করে। ইন্টারফারেন্সে যতগুলা ফ্রিঞ্জ তৈরি হয়ে থাকে, ডিফ্রাকশনে তার তুলনায় কম সংখ্যক ফ্রিঞ্জ তৈরি হয়ে থাকে, নাম্বার অফ ফ্রিঞ্জ তার তুলনায় কম থাকে। এরপরে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পোলারাইজেশন কাকে বলা হয়ে থাকে। পোলারাইজেশনের বিষয়টা হচ্ছে সমাবর্তন, সেটা আমরা জানি। যেটা কিরকম, যে আমাদের লাইট ওয়েভ গুলো থাকে, সেই লাইট ওয়েভ গুলোর প্লেন অফ ভাইব্রেশন যদি পোলারাইজ লাইট না হয়ে থাকে, তাহলে যেটা যা আনপোলারাইজ লাইট বলতে যেটা সেটা হচ্ছে যে তার প্লেন অফ ভাইব্রেশন বিভিন্ন ডিরেকশনে থাকবে বা বিভিন্ন তলে থাকবে। আর পোলারাইজ লাইটের হচ্ছে একটা ফিক্সড তলে অবস্থান করবে, যে কোনো একটা ফিক্সড প্লেনে বা তলে সেটা অবস্থান করবে। তো পোলারাইজেশনের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে লাইট ওয়েভটা যখন এমন কোন কন্ডিশন অ্যাপ্লাই করা আনপোলারাইজ লাইটের উপরে যেন তার প্লেন অফ ভাইব্রেশনটা একটা ফিক্সড প্লেনে কনফাইন করা যায়, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের পোলারাইজেশন বলা হয়ে থাকে, সেটাকে আমরা পোলারাইজেশন বলতে পারি। তো আমাদের মেইনলি আলোচনার বিষয় হচ্ছে বিস্ট্রাস ল। বিস্ট্রাস লতে যেটা বলা হয়ে থাকে, এই যে এখানে দেওয়া আছে, the tangent of the angle of polarization is numerically equal to the refractive index of the medium. Moreover, the refracted and the refracted ray are perpendicular to each other. প্রথম কথা, আমাদের যে পোলারাইজিং অ্যাঙ্গেলটা হবে তার tan থিটার মানটুকু এই পুরো মাধ্যমের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের সমান হবে। এবং আরো যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্রপোর্শনাল হবে, এবং আরো যেটা বলা হয়ে থাকে যে আমাদের রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড রে দুইটাই পারপেন্ডিকুলার থাকতে হবে টু ইচ আদার। তাহলে সেই অনুযায়ী আমাদের মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর এবং মিউ ইকুয়াল টু টেন আই, সেখান থেকে আমরা কি পাই, সাইন আই বাই কস আই পাই। তো চাইলে সেটাকে আবার সাইন থিটা কস থিটার থেকে হচ্ছে আমরা আর এর মানে কনভার্ট করতে পারি। লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যালাস ল। ম্যালাস ল এর স্টেটমেন্ট অলরেডি আমরা অনেকেই জানি হয়তোবা, the intensity of the polarized light transmitted through the analyzer varies as the square of the cosine of the angle between the plane of transmission of the analyzer and plane of the polarizer. যদি ইন্টেন্সিটির পরিমাণ I1 হয়ে থাকে, তাহলে পোলারাইজড লাইটের থেকে আমরা যেটা জানতে পারি, polarized light transmitted through the analyzer is given by the Malus law I1 equal to I cos square theta. এখানে এই থেটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন দ্য পোলারাইজার অ্যান্ড অ্যানালাইজার। পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বা প্লেন অফ পোলারাইজার বা প্লেন অফ অ্যানালাইজার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলা হয়েছে কি দ্বারা, cos থিটা দ্বারা ডিনোট করা হয়েছে। এখানে এই হচ্ছে আপনাদের অপটিক্স এর বিষয়। অপটিক্স শেষ।
আচ্ছা স্যার, আমরা যে মেলাস লয়ের যেটা করছিলাম প্র্যাকটিক্যালটা করছিলাম ল্যাব, ওইটা কি স্যার আমরা লিখবো? ওইটা তো এখনো থিওরি পড়ার নাই 7 নাম্বারটা। এটা লিখে ফেলেন। এই থিওরি লেখার সাথে ইয়ার কি সম্পর্ক, থিওরির কি সম্পর্ক? আপনাদের তো সব জিনিসপাতি দেওয়াই আছে, জি স্যার। ডিসকাশন থেকে শুরু করে সবই না দেওয়া না, আছে। মানে আমরা বলতেছিলাম যে ওই মেলাস না, লয়ের লিখে যে ফেলেন। শীটটা ওটা কি পুরো কপি পেস্ট করে ফেলবো? হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখেই তো করবেন, সারা জীবন তো ওইভাবে ল্যাব রিপোর্ট বানাইছেন। না, মাঝে মাঝে আপনি একটু কাটিং ফাটিং করে দেন না, যে এডিট করে না, দেন, তো এডিট কোনো কিছু করা কাটিং লাগবে নাই, কিন্তু। এটাতে কোনো কাটিং নাই। শুধু স্যার ওই ওখানে শুধু ওই কয়েকটা যে জায়গায় চিত্র অনেকগুলা দেওয়া আছে, ডায়াগ্রাম ওগুলোর আছে পাশে না, ভূমিকা চিত্র লিখতে। অনেকগুলা দেওয়া আছে হুম না, হুম হুম হুম। ওই চিত্রগুলো না দিয়ে আপনারা দিবেন হচ্ছে ওই আমি যে সিঙ্গেল যে একটা ইমেজ দিয়েছি আপনাদেরকে, সেটা দিবেন। গুগল ক্লাসরুমে যেটা দেওয়া আছে ওকে সেটা স্যার। দিবেন, আর দিতে হচ্ছে পারবে। ডিসকাশন কি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সব গুগল দেওয়া আছে, ক্লাসরুম। গুগল ক্লাসরুমে দেখেন সব দেওয়া আছে। ওকে স্যার। স্যার এটা কি রবিবার জমা দিব? নিয়ে আইসেন যদি পারেন, না হলে না, এটা বুধবারে, রবিবারে না, বুধবারে। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করব। তো আপনাদের এখানে শীটে অনেক শীট, মানে 18 পেজের শীট, 18 পেজের শীট দেখে ভয় পাওয়ার কিছু নেই। 18 পেজের সপ্তাহ পড়তে হয় না। কিছু জিনিস থাকে কনসেপ্টের জন্য, কিছু জিনিস থাকে অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার জন্য বা আলোচনার জন্য থাকে। তো শীটটা ওভারঅল বানানো, আমরা যেটা যেটা পড়বো সেটাই আমাদেরকে পড়তে হবে, বাকিটা পড়তে হবে না, ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এখানে। তো থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ মেইনলি যেটা ডিল করে থাকে হিটকে কিভাবে মেকানিক্যাল ওয়ার্কে নেওয়া যায়, হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হয় বা মেকানিক্যাল ওয়ার্কে পরিবর্তন করতে পারে। তো আজ থেকে আগে বা প্রথম দিকে যখন অবস্থা ছিল তখনকার যে পরিমাণ সুযোগ সুবিধা ছিল, আর এখন থার্মোডাইনামিক্সের ব্যবহার আরো বেড়ে গিয়েছে। সেটা ইনক্রিজ হয়েছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ইভেন ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনও প্রচুর পরিমাণে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন চলে আসছে। তো থার্মোডাইনামিক্স কতটুকু আলোচনা করে? থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি অ্যাটমিক কনস্ট্রাকশনকে সে কখনোই তার মানে অ্যাকাউন্ট হিসেবে নেয় না, ক্যালকুলেশনের বা তার কাজের মাধ্যম হিসেবে নেয় না। অ্যাটমিক কনফিগারেশন বলতে যেটা, সেটা হচ্ছে যে ওই যে আমরা একটা ম্যাটার কিভাবে তৈরি হয়ে থাকে, কতগুলো অ্যাটম বা মলিকুলস দ্বারা তৈরি, কি পরিমাণ সাব অ্যাটমিক অবস্থাতে তৈরি হচ্ছে, এতটা ডিটেলসে সে আলোচনা করে না। এতটা ডিটেলসে কি করে না, আলোচনা করে না। তাহলে কতটুকু পর্যন্ত আলোচনা করে? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি পর্যন্ত আলোচনা করে, মানে মাইক্রোস্কোপিক ভাবে সে আলোচনা করে না, ম্যাক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক মানে অ্যাজ এ হোল একটা সিস্টেমের জন্য সে আলোচনা করে, কিন্তু তার ওই অ্যাটমিক লেভেল বা সাব অ্যাটমিক লেভেলে থার্মোডাইনামিক্স কখনোই আলোচনা করে না। সেটা আলোচনা করে হচ্ছে আবার স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। থার্মোডাইনামিক্স এর একটা পার্টি স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যেটা কোন একটা গ্যাস মলিকুলস এর একদম ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুলস গুলো নিয়ে আলোচনা করবে, আর থার্মোডাইনামিক্স অ্যাজ এ হোল আলোচনা করে। আমরা এখন পর্যন্ত হচ্ছে 3টা ল মোটামুটি দেখে আসি, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল। এগুলো আপনারা দেখছেন অলরেডি, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, ইভেন অনেকে থার্ড ল মনে দেখছেন, মনে হয় থার্ড ল দেখেছেন? না স্যার। এই পুরো আলোচনাটাই আপনাদের মোটামুটি কমন থাকবে। জিরোথ ল হচ্ছে আমাদের কি নিয়ে আলোচনা করে? জিরোথ ল আমাদের টেম্পারেচার নিয়ে আলোচনা করে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যদি দুইটা অবজেক্ট বা দুইটা সিস্টেম, দুইটা পার্টিকেল বা দুইটা বডিকে যদি আপনি থার্মাল কন্ট্রাক্টে রাখেন, থার্মালি কি করেন, কন্ট্যাক্ট করেন যদি দুইটাকে, তাহলে তারা কি টেম্পারেচার কি হিট নিবে না ছাড়বে, অ্যাবজর্ব করবে না সে রিলিজ করবে, সেটা ডিসাইড করে হচ্ছে আমাদেরকে এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স।
দেন আসে আপনাদের কাছে ফার্স্ট ল। ফার্স্ট ল অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে হচ্ছে হিট এবং মেকানিক্যাল ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করার জন্য। হিট এনার্জিকে কিভাবে আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডানে নিতে পারি সেটা। সেকেন্ড ল একই জিনিস নিয়ে আলোচনা করে, কিন্তু সেকেন্ড ল এর বেসমেন্টটা আরেক রকম। সেখানে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখন পর্যন্ত এমন কোনো কনস্ট্রাকশন বা এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব হয়নি যে কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ হিটকে যদি অ্যাবজর্ব করে নেওয়া হয় বা এক্সট্রাক্ট করে যদি নেওয়া হয় সিস্টেম থেকে, সম্পূর্ণরূপে তাকে মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারে। থার্ড লতে যেটা আলোচনা আসে সেটা হচ্ছে এন্ট্রপির আলোচনা আসে এবং দেখছি আগে। হ্যাঁ এগুলো তো স্যার ছিল আমাদের হ্যাঁ ইন্টারমিডিয়েট। এগুলো ছিল। হ্যাঁ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কেমন আচরণ করে সেটা অ্যাকচুয়ালি দেখার কথা। তো প্রথম আমাদের যেটা পড়তে হবে প্লাস বুঝতে হবে দুইটাই, মানে এটা পড়তেও হবে পরীক্ষার জন্য প্লাস বুঝতে হবে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলা হয়ে থাকে সেটা। সিস্টেমটা কি? A system may be defined as definite quantity of matter bounded by some closed surface. মানে কোন একটা ডেফিনেট কোয়ান্টিটি থাকবে, সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, এবং তাকে কিভাবে ক্লোজ করতে হবে? একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড করতে হবে। এখন এটার সিম্পলিয়েস্ট এক্সাম্পল কি হতে পারে? সবচেয়ে সিম্পলিয়েস্ট এক্সাম্পল হয় এটার ক্ষেত্রে যেটা, কোন একটা সিস্টেমে বা সিলিন্ডারের ভিতরে গ্যাসকে যদি আপনারা মুভিং পিস্টন দ্বারা ক্লোজ করে রাখেন, হলো সিস্টেম তো আমরা ডিফাইন করলাম, কোন একটা ম্যাটারকে ক্লোজ সারফেস দ্বারা আবদ্ধ করলাম, ফাইন। এখন যাকে আবদ্ধ করলাম সেটা একটা ফেজেরও মিক্সচার অফ গ্যাসেস হইতে পারে যারা সেম ফেজেস আছে, অথবা একটা পিওর সলিড হতে পারে, অথবা কোনো লিকুইড হতে পারে, অথবা কোনো সলিউশন হতে পারে। When a system consists of two or more phases, প্রথম হচ্ছে when a system consists of only uniform phase together, that will be known as homogeneous system. মানে আপনি সাপোজ গ্যাস নিলেন, তার মানে ওই গ্যাসটা একটা স্টেটে অবস্থান করতেছে, ওইটাই যদি পুরো সিলিন্ডার জুড়ে থাকে তাহলে সেটাকে বলা হয় হোমোজেনিয়াস সিস্টেম। কিন্তু যদি এমন হয় যে আপনি একটা গ্যাস নিলেন কিন্তু সেই গ্যাসের সাথে মিক্সচার আকারে রাখলেন, সেটা একটা সময় গ্যাসের মতো আচরণ করে, কোনো সময় আবার লিকুইডের মতো ফেজও থাকতে পারে একই সাথে সিলিন্ডারের ভিতরে, তাহলে সেখানে দুইটা ফেজ থাকতেছে। যখন দুইটা ফেজ থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে হেটারোজেনিয়াস সিস্টেম। যেমন এক্সাম্পল হতে পারে একটা লিকুইড এবং তার ভ্যাপর, এই দুইটাকে পার্শিয়ালি মিক্স করে যদি আমরা সিলিন্ডারের ভিতরে রাখি, সেই ধরনের সলিউশনকে আমরা বলতে পারি বা সেই ধরনের সিস্টেমকে আমরা বলতে পারি হেটারোজেনিয়াস সিস্টেম। আর এনিথিং আউটসাইড দ্য সিস্টেম which can exchange with it has a direct bearing or behavior of the system, bearing on the behavior of the system is called surroundings. তার মানে সিস্টেমের বাইরে যা কিছু আছে সবকিছুকে আমরা বলে থাকি কি? সারাউন্ডিংস বলে থাকি। এবং এই সারাউন্ডিংসটা আমরা যে সিস্টেমটাকে সেপারেট করে থাকি সারাউন্ডিংস এর থেকে, সেটা যে বাউন্ডারি দ্বারা সেটা রিয়েলও হতে পারে, ইমাজিনারিও হতে পারে। আবার মাথায় রাখতে হবে যে তার ভিতর দিয়ে আমাদের এনার্জি এবং হিট দুটাই পাস করতে পারবে। কে কে পাস করতে পারবে? এনার্জিও পাস করতে পারবে, হিটও পাস করতে পারবে। আর এই এনার্জি সিস্টেম এবং সারাউন্ডিংস পুরোটা মিলে আমাদের তৈরি হচ্ছে ইউনিভার্স। কি তৈরি হয়? ইউনিভার্স তৈরি হয়ে থাকে। এ হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলা হয়। এটা থেকে কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে এক্সপ্লেইন থার্মোডাইনামিক সিস্টেম। সো সিস্টেম কাকে বলা হবে সেটা, তারপরে এক্সাম্পল যেটা দেওয়া আছে সেই একটা এক্সাম্পল দিয়ে হেটারোজেনিয়াস হোমোজেনিয়াস টুকু বলতে পারেন, সারাউন্ডিং সম্পর্কে একটু আলোচনায় বলবেন। এখন আমরা বলতেছি যে সারাউন্ডিংস এর সাথে সিস্টেম চাইলে
এক্সচেঞ্জ করতে পারে, যদি সে এক্সচেঞ্জ করতে পারে তার মানে সেই অনুযায়ী এটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর কে আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কোনটা? যেই সিস্টেমে আমাদের ম্যাটার এবং এনার্জি কি করা যায়, এক্সচেঞ্জ করা যাবে, সেটাকে বলে থাকি আমরা কি ওপেন সিস্টেম। এয়ার কম্প্রেসারটা আমাদের ওপেন সিস্টেমের ভিতরে পড়ে, কারণ হচ্ছে লো প্রেসারে এয়ার এন্টার করে, হাই প্রেসারে এয়ার বেরিয়ে যায়, তাহলে ম্যাটার এবং এনার্জি দুটোই এক্সচেঞ্জ হচ্ছে ওপেন সিস্টেম। আর ক্লোজ সিস্টেম হচ্ছে কোনটা? ক্লোজ সিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা যেই সিস্টেমে শুধুমাত্র এনার্জিটাকে নেওয়া যায়, ম্যাটারকে নেওয়া যায় না, মানে এনার্জির আদান প্রদান করা যায় কিন্তু ম্যাটারের আদান প্রদান করা যায় না। যেমন আপনি গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাস রাখলেন, হিট দিলে কি হবে? সিলিন্ডারটা এক্সপান্ড হবে। সিলিন্ডারটা যখন এক্সপান্ড হয়ে যায় তার সাথে সাথে পিস্টনের মাথাও কি হবে? সামনে পিছনে করে বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে? এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। এতক্ষণ পর্যন্ত এনার্জি কিরকম ছিল? এক ধরনের এয়ার টাইটে ছিল, সেখান থেকে একটু হালকা হয়ে গেল, তার মানে এনার্জিটা সারাউন্ডিংস এর সাথে এক্সচেঞ্জ হয়ে গেল, কিন্তু ভিতর থেকে কিন্তু কোনো গ্যাস কিন্তু বেরিয়ে যায়নি। দিস ইজ দ্য ক্লোজ সিস্টেম। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম হচ্ছে সেই ধরনের সিস্টেম যেই সিস্টেমের ভিতরে কোনো ধরনের থার্মাল কমিউনিকেশন ছাড়া, মানে কোনো কিছুই আদান প্রদান করা সম্ভব হয় না, না ম্যাটার না এনার্জি, কোনো কিছুকেই আমরা কি করতে পারি না? আদান প্রদান করতে পারি না। সেটাকে বলা হয় কি আমাদের আইসোলেটেড সিস্টেম বলা হয়ে থাকে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি স্যার। বাকিরা কি ঘুমায় গেছে? এভরিওয়ান ইজ স্যার না আসি স্যার, আসি আসি স্যার স্যার। আসি। আচ্ছা, স্যার আসি। এই দুই নিশান দুজনই তো আছেন মনে হয়। এই বলেন তো আপনাদের কালকে সারাদিনের ক্লাস কয়টাতে কয়টা? কালকের রুটিন কি আপনাদের? কালকে স্যার 9:30 থেকে 5টা। জি স্যার, ল্যাব আছে। কালকে কি স্যার অনলাইন ল্যাব নেবেন? হবে না স্যার, আরে না নিবে না রে বাপ। ল্যাব তো অনলাইন হবে না, আমারটা এটা বলাই আছে। তাহলে আলটিমেটলি 2:50 আচ্ছা ক্লাস। থামেন না, সিআর এর জিজ্ঞাসা করছি, সিআর কথা বলেন। কালকে কালকে আমাদের সকালে বাংলা ক্লাস, তারপরে ম্যাথ, তারপরে স্যার আবার হিস্ট্রি, তারপরে এই পর্যন্ত আর হিস্ট্রি পর্যন্ত একবারে স্যার 1:45 অব্দি ক্লাস স্যার। এখন একটা ওই যে আমার যে অসুস্থতার জন্য ক্লাস মিস গেছে, ওইটা হচ্ছে আমি অনলাইনে নিতে চাচ্ছি, করবেন? তাহলে কালকে সন্ধ্যায় দেব। স্যার করব, সমস্যা নেই। প্রবলেম নেই। তখন সন্ধ্যার পরে দিচ্ছি, 8টার দিকে দেবো হয়তো, বা দিলে স্যার 9টায় দেন। আচ্ছা স্যার। না, 9টা বেশি রাত হয়ে যায় না? না স্যার, খাওয়া দাওয়া করে ঘুমাবা না? না স্যার, আমি বলতে ঘুমাই স্যার। 9টায় দেন স্যার 8টাই দেন স্যার, 8টাই থাক। না স্যার, 9টাই দেন স্যার। জি স্যার, 9টায় দেন। হ্যাঁ 9টাই দেন, 9টাই দেন। আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন, সবাই থামেন, একটু থামেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ওই যে মিসিং ক্লাসটা সেটা হচ্ছে না 8টা না 9টা, 8:30টায় ক্লাস, ঠিক আছে? পারফেক্ট পারফেক্ট। আচ্ছা তাহলে আমি লিংক আজকে যেভাবে দিয়ে দিয়েছি ওইরকম ভাবে লিংক দিয়ে দেব, ঠিক আছে? আর ওই অনলাইনে ল্যাব ক্লাস তো মানা করা আছে, সো অনলাইনে কোনো ল্যাব ক্লাস হবে না, ঠিক আছে? অনলাইন ল্যাব ক্লাস কিভাবে স্যার? হ্যাঁ, অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে হবে সেটাই। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে। এবার আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে জিরোথ লটা দেখতে চাচ্ছি। আপাতত আজকের দিনের জন্য জিরোথ ল দেখলে আমাদের আপাতত আজকে শেষ করব, আমরা জিরোথ লতে করে শেষ করব। জিরোথ লতে যেটা বলা হয়ে থাকে, বেসিক্যালি জিরোথ ল কি বলা হয়, নর্মালি আপনারা যেটা দেখতে পারবেন, কোন একটা অবজেক্ট যেটা দুইটা বডিকে যদি, একটা যদি হট বডি হয় আর একটা যদি কোল্ড বডি হয়ে থাকে, দুইটাকে যদি পাশাপাশি রাখেন,
প্রথমে আপনি দেখবেন যে হট বডি থেকে টেম্পারেচার আস্তে আস্তে কোল্ড বডির দিকে যাচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, এবং হিট ফ্লো হবে। একটা সার্টেন টাইম পরে গিয়ে হচ্ছে সেটা থেমে যাবে, এবং যখন থেমে যাবে তখন আপনি দেখতে পারবেন যে দুইটা বডির টেম্পারেচার ইকুয়াল, ঠিক আছে, তার মানে থার্মাল ইকুইলিব্রিয়াম তারা অবস্থান পেয়ে গিয়েছে। তো এখন যদি এমন হয়ে থাকে যে আমাদের দুইটা বডি, একটা এ একটা বি, সেপারেটলি এ আলাদাভাবে একটা থার্ড বডি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি আর একটা বডি যে আলাদাভাবে আবার থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে কার সাথে, সি এর সাথে। তার মানে if two bodies A and B are each separately in thermal equilibrium with a third body C, যদি তৃতীয় কোনো বডি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, then A and B are also in thermal equilibrium with each other. A এবং B দুটাই কার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সি এর নিজেদের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। দিস ইজ দ্য স্টেটমেন্ট। এখন এক্সাম্পল হিসেবে কি দেখা যায়, যেমন দেখেন এখানে এই যে ডান 4.1 এর এ বি দুইটা আছে বডি, তাদের ভিতরে মাঝখানে কি আছে, ইনসুলেটিং পার্টিশন আছে। তারপরে ইনসুলেটিং পার্টিশন থাকা মানে কি এ আর বি একসাথে কন্টাক্টে নাই, আলাদা আছে, কিন্তু তারা দুজনেই কন্টাক্টে আছে কার সাথে, সি এর সাথে, এ ও সি এর সাথে, বি ও সি এর সাথে আছে, ফাইন। এখন যদি আপনি যদি থার্মাল এই মাঝখানে যে পার্টিশনটা আছে এটা যদি তুলে ফেলেন তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এ আর বি নিজেদের ভিতরে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসতেছে না আবার সি এর সাথে সাথে, তার মানে তিনটা বডি নিজেদের সাথে তিনটাই কিসে আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে অবস্থান করতেছে। দিস ইজ দা জিরোথ ল। তাহলে আপনাদের আসলে স্টেটমেন্ট এক্সপ্লেনেশন এই দুটো ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেনেশনটুকু দিয়ে দিবেন, শেষ। এটা লাগবে না, এই যে এই পাশটুকু না দিলেও চলবে, এই ডায়াগ্রাম দিতে হবে না, এখান থেকে কিছু দিতে হবে না, কিন্তু এইটা আর এই এক্সপ্লেনেশনটুকু দিলে আপনাদের হয়ে যাবে। ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। আর এটা কত মার্কে আসতে পারে? এগুলো আসলে স্টেটমেন্ট এবং ইয়ে সহকারে তো 10 মার্ক। আচ্ছা স্যার, উপরে যেই ছবিটা মানে ডায়াগ্রামটা আঁকতে মানা করছেন ওটার নিচে যে স্যার লেখা আছে হোয়েন টু অবজেক্ট, ওগুলো লাগবে না, ওটা লাগবে না, ওটা ডায়াগ্রামের জন্য লেখা। ওকে স্যার। আচ্ছা, কালকে আমরা আমাদের ওই ক্লাসে যেটা দেখবো ইকুয়েশন অফ স্টেটটা দেখবো, এটা একটা প্রুফ, সেটা দেখবো। থার্মাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে জানবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি পড়তে হবে না, জাস্ট জানার জন্য জানাবো আপনাদেরকে। ইন্টারনাল এনার্জি কাকে বলে, ফার্স্ট ল, স্পেসিফিক হিট, এগুলো ডেফিনেশন জানতে হবে কারণ এগুলো আছে। আইসোক্লোরিক প্রসেস, আইসোবেরিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। এই ইকুয়েশনটা অলরেডি আপনারা পড়ে আসছেন বিভিন্ন জায়গায়, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পড়ে আসছিলেন, সেই ইকুয়েশনটাই দেখানো হবে, পিভি গামা -1। তারপরে আইসোথার্মাল প্রসেস এবং আইসোথার্মাল প্রসেসের জন্য ওয়ার্ক ডান, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাডিয়াবেটিকের জন্য ওয়ার্ক ডান, এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্লোপস অফ অ্যাডিয়াবেটিক এবং আইসোথার্মালের ক্ষেত্রে একটা আরেকটা থেকে স্টিপার হয়ে থাকে, কেন স্টিপার হয়ে থাকে সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। হিট ইঞ্জিন ডিফিসিয়েন্সি, হিট ইঞ্জিন বা কার্নোট হিট ইঞ্জিন, কার্নোট সাইকেল। সেকেন্ড ল কার্নোট থিওরিয়াম, কার্নোট থিওরিয়ামের প্রুফ। তো আমরা এই পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি কালকে ক্লাস যায় এরপরে আরো হয়তো বা 2টা ক্লাস লাগবে, যেটা আমরা হয়তো বা আগামী সপ্তাহে পেলে আমাদের হয়ে যাবে। এই হলো আপনাদের অবস্থা। তার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন মিয়া, বলেন। স্যার আমাদের ফ্লুইড মোশনে কি টাইপের কোশ্চেন আসবে স্যার একটু বড় যদি কোশ্চেন, বলে বড় দিতেন। কোশ্চেন, বড় কোশ্চেন। প্রুফ, বার্নালিস স্যার, থিওরিয়ামের প্রুফ, মানে কোশ্চেন গুলো ইকুয়েশন অফ কিভাবে গুছিয়ে লিখবো এই জিনিসটা বার্নালিস বুঝতে পারছি না। বুঝানোর কিছু নাই তো ওখানে, ওটা তো সরাসরি যেভাবে দেওয়া আছে ওইভাবেই, মানে বার্নালিস থিওরেম পুরোটা দেওয়া আছে না একবারে, সেটা পুরোটা দিয়ে দিবেন বার্নালিস থিওরিয়াম আসলে। মানে ওখানে কি গুছানোর মতো কিছু আছে আলাদা?
না স্যার, অ্যাকচুয়ালি ওইটা তো ওই যে পার ইউনিট ভলিউম, তারপর পার ইউনিট ম্যাস, তো মানে ওইটা কি হতেছে, মানে ওইটা মানে কোশ্চেনে দেয়া থাকবে যদি এরকম আসে হ্যাঁ, নাকি ওইটা হচ্ছে? তো আমি ইকুয়েশন দিয়ে দেবো, আমি এগুলো বুঝাইছি কিন্তু কোনটার কতটুকু পর্যন্ত দিয়ে তারপরে ইকুয়েশন অনুযায়ী আসবে, মানে বার্নলেস থিওরেম আপনাদের ইকুয়েশন থেকে আসবে কোশ্চেন, ইকুয়েশন দিয়ে তুলে দেব, ঠিক আছে? ফান্ডামেন্টাল প্রুফটা দেখবেন, দেখে তারপরে সেটার ইকুয়েশন পর্যন্ত দেখবেন। আপনারা ভুলে গেছেন এখন আবার? স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। নিচ্ছি। Don't worry. স্যার ইকুয়েশন অফ কন্টিনিউটি ভাই অফ কর। জি স্যার, একটু দেখাই দেন স্যার, আসলেই ভুলে গেছি। ফ্লুইড মোশনের এখান থেকে প্রথমে টার্বুলেন্ট মোশন কাকে বলা হবে এবং লিমিনার মোশন, তাদের এক্সাম্পল ওই প্রপার্টিজ গুলো এখানে আছে, এখান থেকে দেখবেন। এটা ডিফারেন্স, ওইটা দেখলে এটা হয়ে যায়, আর দেখার দরকার নাই। এটা একটাই কোশ্চেন, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটাতে কোনো ইয়ে নাই, শেষ। স্টুডেন্ট প্রুফ। এনার্জি প্রসেস করা কয়টা বলতে গেলে এই তিনটা এনার্জি দিয়ে লিখতে হবে। বার্নালিস থিওরেমের কোশ্চেন, তো বার্নালিস থিওরেমে এখানে যেমন পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি ওয়াই দেওয়া আছে, তাই তো? আচ্ছা, আরো 2-3 রকমে লেখা যায়, সেটা লিখে দিছিলাম, মনে আছে? ইকুয়েশনটা আরো জি 2 স্যার, ভাবে। জি স্যার। স্যার ওই যে আপনাদের ক্লাসে লিখে দিয়েছি। হ্যাঁ, আপনাদের কাজ হবে হচ্ছে যে এই ইকুয়েশন পর্যন্তটুকু আনা, এই যে আমি মার্ক করছি যেটা, এই পর্যন্ত আগে আনা, এই পর্যন্ত আনার পরে তারপরে যেটা চাইবো সেটা অনুযায়ী দাঁড় করাবেন। পার ইউনিট ম্যাথের জন্য যদি বলি তাহলে পার ইউনিট ম্যাথের ইকুয়েশনের জন্য নেবেন, আমি ইকুয়েশনটা দিয়ে দেবো। এখন যেমন এরকম হইতে পারে যে শো দ্যাট পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এস ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা একটা। অথবা আরেকটা দিতে পারি আমি, পি ডিভাইডেড বাই রো প্লাস ভি স্কোয়ার বাই 2 প্লাস জি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে সেটা আরেকটা প্রুফ। সেই জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনি করবেন, কিন্তু সব জায়গায় এই মার্ক করার লাইন পর্যন্ত আগে আসতেই হবে, তারপর আপনি করবেন কি ভি দ্বারা ভাগ করবেন না এম দ্বারা ভাগ করবেন না পি দ্বারা ভাগ করবেন, কোনটা করবেন সেটা করে তারপরটুকু শেষ করবেন। দ্যাটস ইট। ক্লিয়ার? বার্নালিজের যেটাই প্রুফ আসুক না কেন, আমার এই মার্ক করা লাইন পর্যন্ত আসতেই হবে আপনাকে, তারপরে যাবে আপনার প্রুফের জন্য। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এবার খাতা খুলে দেখেন, ওই দিনের ক্লাসে খাতার ভিতরে সম্পূর্ণটা আলাদা আলাদা করে ব্রেকডাউন করে করে দেখানো হয়েছিল, ঠিক আছে? একটু ওই জিনিসটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে কোনটা চাচ্ছি কোনটা চাচ্ছি না আমি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ। আপনারা এখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে সবাই চ্যাট বক্সে নিজের আইডিটা দিয়ে লিভ নিয়ে নেবেন, আইডি দিয়েই লিভ নিয়ে নেবেন, আর কোনো স্যার। কথা নাই। হ্যাঁ বলেন। স্যার ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যার স্টেটমেন্টটা স্যার কোথা থেকে কত থেকে একটু যদি দেখেন। ওই যে নিচে দেওয়া আছে, তো এই প্রথম প্যারাগ্রাফ পুরোটা বোল্ড করাটুকু না, ওই যে বোল্ড করাটুকু, একদম নিচের বোল্ড করাটুকু। ও আচ্ছা ঠিক আছে। The volume of the fluid that enters into the tube given interval of the time is equal to the atom. আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা এই স্যার ম্যাথগুলো তো করতে হবে তাই না স্যার? হ্যাঁ, ম্যাথ তো করায় দিছি, ম্যাথগুলো করবেন। আচ্ছা স্যার। ম্যাথ আছে, ম্যাথ তো থাকবেই, একটা করে হলে ম্যাথ থাকবে প্রত্যেক সেটে।